ডু অ্যাজ ডাইরেক্টের পাঁচমিশালি গ্রামারে মাথা ঘুরে যাচ্ছে, বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, সঠিক অ্যাপ্রোচ কী হওয়া উচিত। যদি তোমাদের পরিস্থিতি ঠিক এইরকম হয়, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজকের ভিডিওটা এতটা কেন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জানো? তার কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 7টা স্পেসিমেন এক্সাম্পল ডু অ্যাজ ডাইরেক্টেডের করাবো, যেখানে যেই ডু অ্যাজ ডাইরেক্টেডের যে গ্রামারগুলোর পেছনে প্রত্যেকটা যে গ্রামারের কনসেপ্ট লুকিয়ে রয়েছে সেটার ইন ডেপথ তোমাদের আমি বোঝাবো, একদম গোড়া থেকে কনসেপ্ট, গ্রামারের কনসেপ্ট তোমাদের আমি বোঝাবো। ওকে, এবং অবশ্যই শেষে একটা প্রো টিপস, সিক্রেট টিপস থাকছে, যে টিপসটার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, যে টিপসটা তোমাদের গ্রামারে হেল্প করবেই করবে। ওকে, তাহলে উইদাউট হ্যাভিং এনি ডিলে লেটস গেট স্টার্টেড। দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড মানে হচ্ছে নির্দেশ মতো কাজ করো। ডু করো, অ্যাজ ডাইরেক্টেড নির্দেশ মতো, মানে একটা বাক্য একটা স্ট্রাকচারে থাকবে, ওরা যে নির্দেশ দেবে সেই অনুযায়ী তোমার উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য অরিজিনাল সেন্টেন্স তোমাকে অ্যাকর্ডিংলি বাক্যটাকে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, নট দ্য মিনিং, স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। মাইন্ডেড, মিনিং চেঞ্জ করলে হবে না। ওকে, তাহলে এর মধ্যে কি কি পড়ে? এর মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এর মধ্যে ভাইস ভার্সা কনভার্সনগুলো হতে পারে একে অপরের। ওকে, এর মধ্যে ন্যারেশন চেঞ্জ আসতে পারে, এর মধ্যে ভয়েস চেঞ্জ আসতে পারে, এর মধ্যে পার্ট অফ স্পিচের পরিবর্তন আসতে পারে, বলতে আছে নাউন করতে বলতে পারে ভার্ব হিসাবে ইউজ করো এরকম, ঠিক আছে, ডিগ্রি চেঞ্জ আসতে পারে। এই বিভিন্ন রকমের পাঁচমিশালি গ্রামারকেই আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড বলি। ঠিক আছে, তাহলে আজকে শোনো, একটা ভিডিও আমি অবশ্যই পরপর এগুলো আমার ইচ্ছা আছে করানোর, একটা ভিডিওতে সব কনসেপ্ট বোঝানো যায় না। তাহলে আজকে যে 7টা স্পেসিমেন কপি আমি তোমাদের সামনে রাখছি, সেই 7টার সঙ্গে জড়িয়ে যে গ্রামারটা রয়েছে সেই কনসেপ্টগুলো ইন ডেপথ তোমাদের আমি আজকে করাচ্ছি। ওকে, তাহলে চলো প্রথম গ্রামারটা কী আছে দেখে নিই। প্রথম গ্রামার আছে, প্রথম আমি যেটা ঢুকছি সেটা হচ্ছে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। দি হারমিট was digging the ground. Sorry, the hermit was digging the ground. এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। ঠিক আছে, একটা কথা মনে রাখবা, যখন ভয়েস চেঞ্জ করতে দেয় তখন তোমাকে বাক্যের স্ট্রাকচার দেখে ধরে নিতে হবে যে এটা তো স্পিকার না যে বাংলায় বলে দেবে যে কোন টেন্সে আছে, বুঝে যাবো। তোমাকে স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে এবং কোন ভয়েসে আছে। এটা নয় সবসময় অ্যাক্টিভ ভয়েসেই থাকে, প্যাসিভে দেয়, এমনও আছে বাক্য যে প্যাসিভ আছে অ্যাক্টিভ দেয়। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, দেখতে হবে যে স্ট্রাকচার দেখে দেখতে হবে যে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। ঠিক আছে, দেখো এখানে কি আছে, দি হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। এই বাক্যে ভালো করে খেয়াল করো, হারমিট সাবজেক্ট, তারপরে একটা বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ আছে, তারপরে যে মেইন ভার্ব ডিগ খোঁড়া, ঠিক আছে, তার সঙ্গে আইএনজি যুক্ত করা আছে, তারপরে এটা অবজেক্ট আছে। তাহলে এটা সাবজেক্ট, এটা বি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব প্লাস আইএনজি। ওকে, আর এটা হচ্ছে অবজেক্ট। মনে করে দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের সূত্র ঠিক এটা। আমি দেখো সূত্র দুটো মনে করে দিচ্ছি, সাবজেক্ট যোগ ওয়াজ অথবা ওয়্যার যোগ ভি1 যোগ আইএনজি অ্যাক্টিভ, আর প্যাসিভের হচ্ছে অবজেক্ট যোগ ওয়াজ অথবা ওয়্যার যোগ বিং যোগ V3। ওকে, তাহলে এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের সূত্র এটা, প্যাসিভের সূত্র এটা। তাহলে তোমরা খেয়াল করো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই দুটো সূত্রের মধ্যে কোনটার সঙ্গে এই বাক্যটা ম্যাচ করছে। অবশ্যই এটার সঙ্গে।
কারণ প্যাসিভ হলে একটা বিং থাকতো, আর প্যাসিভ মানেই ভার্বের ভি থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তাহলে এই দুটো ফর্মের মধ্যে কোনটার সঙ্গে ম্যাচ করছে? এটা। তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, তাহলে আমার কোন ভয়েসে করতে হবে? প্যাসিভে। পাস্ট কন্টিনিউয়াসের সূত্র আমি বুঝে গেলাম। ঠিক আছে, তাহলে এবার আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আচ্ছা, এটা প্রথমে কী বসাতে হবে? অবজেক্ট। এখানে অবজেক্ট কি? গ্রাউন্ড। সবসময় মনে রাখবে শেষে যেটা থাকে সেটা কিন্তু তোমার অবজেক্ট হয় না। ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। সবসময় শেষে থাকলেই সেটা অবজেক্ট হয় না। এখানে দেখো প্রশ্ন করছি, হার্ডমিট খুঁড়ছিল, কি খুঁড়ছিল? গ্রাউন্ড, তাই গ্রাউন্ডটা এখানে অবজেক্ট। ওকে, তাহলে আমি সূত্র অনুযায়ী বসিয়ে দিই। প্রথমে বসাচ্ছি অবজেক্ট দি গ্রাউন্ড, অ্যান্সারে দি গ্রাউন্ড। ওকে, এবার দেখো ওয়াজ অথবা ওয়্যার। বলো, সিঙ্গুলার সাবজেক্ট ফলোস সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট ফলোস প্লুরাল ভার্ব। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কমন ইউনিভার্সাল ট্রুথ। এটা বসে। তাহলে এই দি গ্রাউন্ড এটা সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? একটা মাঠের কথা বলেছে, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব ফলো করবে। এখানে ওয়াজ আর ওয়্যারের মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? ওয়াজ সিঙ্গুলার ভার্ব আর ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব, তাই তো? তাহলে সিঙ্গুলার সাবজেক্ট ফলো করে সিঙ্গুলার ভার্বকে, প্লুরাল সাবজেক্ট ফলো করে প্লুরাল ভার্বকে। যেহেতু দি গ্রাউন্ড সিঙ্গুলার নাম্বার, তা ও ফলো করবে সিঙ্গুলার ভার্বকে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ, ওয়াজ বসাই। এবার একটা বিং বসাতে হবে। ওকে, এইবার ভি থ্রি। এখানে ভি থ্রি, এটা তো মেইন ভার্ব ডিগ, ডবল জি আই এন জি করা হয়েছে। তাহলে ডিগের ভি থ্রি হচ্ছে ডাগ। ওকে, ডাগ। দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। তাহলে দেখো প্রথমটা বোঝা গেল কি ছিল? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ছিল, করলা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। ওকে, এবার তাহলে আমাদের এই ধরনের গ্রামার করতে গেলে কি করতে হবে? সিম্পলি যে টেন্সগুলো রয়েছে সেই টেন্সের নিয়মগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর শোনো, শুধু একটা কথা বলি, আমি যদি টেন্সের চ্যাপ্টারটা পড়াতাম তাহলে আমি ডিটেলসে বলে দিতাম যে কি করে এই ব্যাপারগুলো মনে রাখে মাথায় গাঁথে। টেন্স নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও সামনেই আনবো। ওকে, তা এই ব্যাপারগুলো কি করে খুব সহজে মনে রাখা যায় সেটা আমি তোমাদের আলোচনা করে দেবো। ঠিক আছে, এ সত্ত্বেও যদি কোনো তোমাদের সমস্যা হয় বুঝতে, তোমরা আমাকে কমেন্টে জানাও যে স্যার এই ব্যাপারগুলো আরও ডিটেলসে পড়ালে ভালো হয়। অবশ্যই আমি তোমাদের রেসপন্স দেব। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয়টা আমি টুকছি, এটা একটু মুছে দিলাম। আচ্ছা, দ্বিতীয় যে গ্রামারটা রয়েছে সেটা হচ্ছে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। আচ্ছা, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। একটা ওল্ড মস্ক ছিল আমাদের লোকালিটিতে। ঠিক আছে, ওয়্যার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। ওয়্যার মাই ফাদার would take me for evening prayers. এটাকে স্প্লিট করতে বলেছে ইনটু টু সিম্পল সেন্টেন্স। দেখো কি বলছে, যে এটা ও স্ট্রং রুটস থেকে লাইনটা দিয়েছে যে একটা পুরনো মসজিদ ছিল আমাদের এলাকাতেই, যেখানে আমার বাবা আমাকে ইভিনিং প্রেয়ারের জন্য নিয়ে যেত। এই বাক্যে ভালো করে খেয়াল করো, এই বাক্যটাকে স্প্লিট করতে বলছে। স্প্লিট মানে ভাগ করা।
ভাগ করে কি করতে বলেছে? দুটো সিম্পল সেন্টেন্স করতে বলেছে, সরল বাক্য। প্রশ্ন হচ্ছে স্প্লিট করা তো বুঝলাম, ভাগ করা, এবং সরল বাক্য করতে বলেছে। একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা স্প্লিট করতে পারি, একটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা স্প্লিট করতে পারি, ইভেন একটা সিম্পল সেন্টেন্সকেও স্প্লিট করা যায়, সেটা শেখাবো। ঠিক আছে? তাহলে এই যে একটা বাক্যকে যখন স্প্লিট করে মাল্টিপল সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলে, তখন আমরা কিভাবে করি? তার আগে আমাদের জানা দরকার যে সিম্পল সেন্টেন্স তো করতে বলেছে, তাহলে সিম্পল সেন্টেন্সের বেসিক ধারণাটা একটু জানা দরকার। সেটা কি? কিছুই না। সিম্পল সেন্টেন্স is a kind of sentence where there exists a finite verb and a subject. তার মানে সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটা বাক্য যেই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে এবং একটা সাবজেক্ট বা অবজেক্ট থাকে। প্যাসিভ ভয়েস থাকলে অবজেক্ট হবে, প্রথমে অবজেক্ট দিয়ে শুরু হবে। কেমন যেন গুলিয়ে যাচ্ছে, উদাহরণ দিই। আচ্ছা, একটা বাক্য দেখো, আমি যদি বলি হি স্পিক্স দি ট্রুথ, সে সত্য কথা বলে। এই বাক্যটা একটা তোমার সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। এটাকে কেন সরল বাক্য বলছি জানো? তার কারণ হচ্ছে এই বাক্যের একটাই ফাইনিট ভার্ব আছে, স্পিক্স। একের বেশি না, একটাই ফাইনিট ভার্ব। মাথায় রাখবা, সিম্পল সেন্টেন্সে ফাইনিট ভার্ব একটাই থাকে। বারবার বারবার করে ফাইনিট 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 বলছে স্যার, বারবার করে ফাইনিট। ফাইনিট ভার্বটা কি বলছি? ফাইনিট ভার্ব হচ্ছে গিয়ে বাংলায় যাকে বলে সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে। সম্পূর্ণ করে মানে কি সম্পূর্ণ করে? অর্থ সম্পূর্ণ করে, অর্থাৎ সেন্সটা ইনকমপ্লিট থাকবে না, সেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তুমি ভালো করে বোঝো, আমি যদি বলি সে সত্য কথা বলে, বাক্যটা কমপ্লিট ইন ইটসেলফ, পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিটটা করেছে কে? এই স্পিক্স ভার্বটা। কিন্তু আমি যদি বলি সে কথা বলতে, সে সত্য বলতে, সে সত্য বলিয়া, সে সত্য বলার পর, বলতে, বলিয়া, বলার পর, এগুলো কি বাক্য নয়। কারণ যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা হচ্ছে তোমার ইনকমপ্লিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। তো নন ফাইনিট ভার্ব দিয়ে বাক্য কমপ্লিট হয় না। ঠিক আছে? সেটা পরাধীন হিসাবে বাক্যে আলাদা, মানে পরাধীন সে, কিন্তু সে কখন তার গুরুত্ব থাকে? যখন এই ফাইনিট থাকবে। একটা ফাইনিট আর নন ফাইনিটের একসঙ্গে বাক্য আমি দেখাচ্ছি, তার আগে এই বাক্যটা বোঝো। তাহলে এই বাক্যটা দিয়ে আমি কি বুঝলাম? যে বাক্যে একটা ফাইনিট ভার্ব থাকবে আর একটাই সাবজেক্ট বা অবজেক্ট থাকবে, সেটাই হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? এইবার এটা দুটো দিয়ে দেখাচ্ছি, এটা দিয়েই দেখাই। তুমি দেখো, দুটো ভার্ব আছে যেখানে ফাইনিট। আমি যদি বলি হি wants to speak truth, এটাও একটা সরল বাক্য। ঠিক আছে? কিভাবে? এখানে দেখো স্পিক যেটা বলছি সেটা আবার ফাইনিট থেকে নন ফাইনিট হয়ে গেছে। কিভাবে? সে চায় বলতে সত্য, সে সত্য কথা বলতে চায়। এখানে ফাইনিট ভার্ব হচ্ছে সে চায়, আর এখানে নন ফাইনিট ভার্ব অসমাপিকা ক্রিয়া হচ্ছে টু স্পিক। ঠিক আছে? এখানে কিন্তু ফাইনিট ভার্ব এটা। তার মানে সবসময় মনে রাখবা যে একটা সিম্পল সেন্টেন্সে ফাইনিট ভার্ব একটাই থাকবে, আর এই নন ফাইনিট ভার্ব এখানে স্পিক আছে, আরও পরে দিতে পারি আমি বিভিন্ন জিনিস দিয়ে যুক্ত করে। ঠিক আছে? ফাইনিট ভার্ব একটাই থাকবে। তাহলে সরল বাক্য সংজ্ঞা বুঝে গেলাম যে একটাই ফাইনিট ভার্ব থাকবে, এক বা একাধিক নন ফাইনিট ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ফাইনিট ভার্বকে থাকতেই হবে। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, এইবার দেখো এই যে বাক্যটা বলেছে, একটা মসজিদ ছিল আমাদের লোকালিটিতে যেখানে আমার বাবা আমাকে ইভিনিং প্রেয়ারের জন্য নিয়ে যেত। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মস্ক ওয়্যার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। এই বাক্যটার মধ্যে ওয়্যার দিয়ে যুক্ত আছে, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এখন ডিটেলসে বোঝাচ্ছি না, ঠিক আছে, পরে বোঝাবো। এই বাক্যটাকে আমি দুটো বাক্য যদি করি তাহলে আমি কি দাঁড়ায় বাংলায়? যে একটা আমাদের লোকালিটিতে একটা পুরনো মসজিদ ছিল, কমপ্লিট বাক্য। সেখানে ফাইনিট ভার্ব কি দাঁড়াচ্ছে? ওয়াজ। আর দ্বিতীয়টা কি লিখছি? আমার বাবা সেখানে আমাকে নিয়ে যেত, তাহলে সেখানে ফাইনিট ভার্ব কি দাঁড়াচ্ছে? টেক। তাহলে ওয়াজ দিয়ে একটা বাক্য করতে পারছি,
আর টেক দিয়ে একটা করতে পারছি। যখন তোমাকে কোনো কমপ্লেক্স হোক কম্পাউন্ড হোক স্প্লিট করতে বলবে না, তখন তোমার সবার আগে তুমি ভার্ব খুঁজবে, কারণ ভার্ব খুঁজলেই তুমি সরল বাক্য তৈরি করতে পারবে। যে কোনো স্প্লিট করার নিয়মই হচ্ছে গিয়ে প্রথমে ভার্বটা খোঁজো। এই দেখো আমি প্রথমে ভার্ব খুঁজলাম, এই একটা ওয়াজ, এই একটা টেক। এবার বলো যে এখানে উডটা তো নেবো না, উডটা মডাল ভার্ব, এখানে মেইন ভার্ব কোনটা? টেক। ঠিক আছে, তাহলে আমি প্রথম বাক্যটা স্প্লিট করে করে ফেলি। কি করব? দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মক্স ইন আওয়ার লোকালিটি। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। আর 2 নম্বর বাক্য লিখব, মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার্স। ভালো করে দেখো, এখানে দেয়ার কথাটা যোগ করেছি, কারণ এইখানে দেয়ার কথাটা নেই কেন? কারণ আমি যেহেতু এখানে ওয়্যার দিয়ে যুক্ত করেছি, তাই এখানে অটোমেটিক কি দেয়ার কথাটা আনতে হবে, সেখানে নিয়ে গেছিল। তাহলে যখনই বাক্যটাকে আলাদা করছি, দেয়ার কথাটা তো লিখতেই হবে। তাহলে দেখো এই যে দুটো বাক্য লিখলাম, দুটো বাক্যই একটা সিম্পল সেন্টেন্স তৈরি হলো। এটার ফাইনাইট ভার্ব ওয়াজ, এটার ফাইনাইট ভার্ব টেক। ঠিক আছে, তাহলে স্প্লিট করা কি বুঝলে? তারপরে তোমার সিম্পল সেন্টেন্স কি বুঝলে? ঠিক আছে, পরেরটাই যাই। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? মুছলাম। তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। আচ্ছা, 3 নাম্বার, দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটাকে অ্যাফার্মেটিভ বাক্য করতে বলেছে। শোনো, এই ধরনের হ্যাবাচক করো, নাবাচক করো, এই ধরনের বাক্য না কোনো ট্রিকও কাটে না, কোনো নিয়মও নেই। এর একটাই জিনিস, সেন্স। বাংলা যদি করতে পারো তাহলেই উত্তর হয়ে গেল। আর কোনো জাদু নেই, এটা জাস্ট সেন্স। হ্যাবাচক নাবাচক অনেকে বলে এই ট্রিকে করো, ওই ট্রিক, কোনো ট্রিক নেই। তুমি যদি বাংলায় কনভার্সনটা করতে পারো, জাস্ট ট্রান্সলেট করে দাও, জাস্ট ট্রান্সলেট করে দাও। আর কোনো, একদম সোজা। পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বলছে যে পৃথিবীর কবিতা কখনো মরে না, ইজ নেভার ডেড, কখনো মৃত হয় না। এটাকে হ্যাবাচক করতে বলছে। আমি ট্রান্সফরমেশনের নিয়ম কি বলেছি ডুয়েস ডাইরেক্টেডের, যে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য স্ট্রাকচার নট দ্য মিনিং। ওকে, উইদাউট চেঞ্জিং দ্য অরিজিনাল মিনিং অফ দ্য কনসার্ন সেন্টেন্স ইউ হ্যাভ টু অনলি চেঞ্জ দ্য স্ট্রাকচার। তোমাকে শুধু স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, মিনিং চেঞ্জ করলে হবে না। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে পোয়েট্রি অফ আর্থ কখনোই মৃত নয়। এটাকে আমি যদি বাংলায় করি, পৃথিবীর কবিতা কখনোই মৃত হয় না। এটাকে বাংলায় ভাবো, ভাবো ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো, কি হবে? পৃথিবীর কবিতা কখনো মৃত হয় না। এটাকে হ্যাবাচকে যদি বাংলায়, আমি ইংরেজিতে ভাবো, তুমি বাংলায়, তাহলে হবে পৃথিবীর কবিতা হয় অমর। কি? অমর। তার কারণ নেভার ডেড ইকুয়াল টু অমর। তাহলে এই যে পৃথিবীর গান, তাহলে এই জাস্ট আমি বাংলায় শিখে গেলাম যে পৃথিবীর কবিতা, ঠিক আছে, হয় অমর। পৃথিবীর কবিতা হয় অমর। এটা কি করলাম? এইটা সেন্স থেকে বাংলায় করলাম। এবারে এটার কি ট্রিক্স? জাস্ট এটাকে কি বসিয়ে দাও, জাস্ট ট্রান্সলেট করে দাও, আর কিচ্ছু দরকার নেই। তা ট্রান্সলেট করে দিয়ে উত্তর হয়ে যাবে। তাহলে দি পোয়েট্রি অফ আর্থ ইজ ইমর্টাল। ইমর্টাল। কি করলাম? জাস্ট ট্রান্সলেট করছি। কোনো ট্রিক্স নেই এটার, শুধু তোমার বোধগম্যতার উপর, তোমার কম্প্রিহেনশনের উপর ডিপেন্ড করছে। আর এটা তো সোজা। আমি যদি বলি সে আমি তাকে পছন্দ করি, এটাকে যদি না করি, আমি তাকে অপছন্দ করি না, তো এখানে কি কাজ করলাম? যা সেন্স, আর কিচ্ছু না, তাই তো? তাহলে একই রকমভাবে মৃত নয়, তার মানে কি? অমর।
জাস্ট এগুলো জাস্ট সেন্সে কাজ করে। ওকে, পরেরটা করছি। পরেরটা আছে কি, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। আচ্ছা, হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, এটাকে ইউজ দি নাউন ফর্ম অফ অ্যান্সার। অ্যান্সার্ডের নাউন ফর্ম এখানে ব্যবহার করতে বলছে। এই ব্যাপারগুলো অনেকের কঠিন মনে করে, স্যার এই যে পার্ট অফ স্পিচ পরিবর্তন করতে বলে, কখনো বলে অ্যাডজেক্টিভ ব্যবহার করো, কখনো বলে ভার্ব করে দেওয়া, কখনো নাউন, খুব গুলিয়ে যায়। গোলানোর কিচ্ছু নেই, একটু মাইনিউটলি ভাবো। প্রথম স্টেপ যেটা দেওয়া আছে সেটার বাংলাটা আগে নিজের মতো করে নাও। কি দিয়েছে, স্টেপগুলো ফলো করো। ফার্স্ট স্টেপ যেটা আছে সেটার আগে বাংলা জানি। সে উত্তর দিয়েছিল খুব হালকা নিচু গলায়। সে উত্তর দিয়েছিল নিচু গলায়, এটা বাংলা আছে, ঠিক আছে। এবার কি বলেছে, এই যে এটা অ্যান্সারটা এখানে কি আছে, ভার্ব আছে, তো এটাকে নাউন করে দিয়ে হচ্ছে। তাহলে ভার্বটাকে যদি নাউন করতে বলে তাহলে অটোমেটিক ভার্বের জায়গাটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিছু একটা ভার্ব সেখানে আনতে হবে। তো সে কিভাবে আনতে হবে অত তুমি অটোমেটিক বুঝে যাবে, তোমাকে কিন্তু নিয়ম ফলো করতে হবে না। তুমি জাস্ট কি করবা, মানে তোমাকে জাস্ট করতে হবে এটাকে আবার রিপ্রোডিউস করে বাংলায় আবার উত্তর, সে উত্তর দিয়েছিল এটা দিয়ে উত্তরকে তুমি নাউন হিসাবে অর্থাৎ বিশেষ্য হিসাবে ভাবতে হবে। দেখো, সে উত্তর দিয়েছিল খুব লো ভয়েসে, এটা আছে। এবার এটাকে আমি দেখো উত্তরটাকে আমি নাউন করে দেবো বাংলায়, তার উত্তর ছিল খুবই লো ভয়েসে। তার উত্তর ছিল, যখন আমি উত্তরটাকে নাউন করে দিচ্ছি অটোমেটিক একটা নতুন ভার্ব চলে আসছে, কি ছিল। তাহলে এই যে আমি করতে পারলাম, কেন পারলাম, কারণ আমি বাংলায় ভেবেছি, বাংলায় ব্যাপারটাকে বুঝি, বাংলায় ভাবার পরে ওটাকে জাস্ট কি করে দিয়েছি ট্রান্সলেশন। আমি যদি এটাকে উত্তর দিয়েছিল, এটা তো কি আছে, উত্তর দিয়েছিল, আর অ্যান্সারের নাউন ফর্ম অ্যান্সারের নাউন ফর্ম কোনটা, অ্যান্সার, ওইটাই। তাহলে এটা উত্তর দিয়েছিল, তাহলে আমি এটাকে যদি নাউন করি তাহলে কি করব, তার উত্তর ছিল নিচু গলায়, তার উত্তর ছিল নিচু গলায়। এই দেখো, তাহলে এটা কি হলো, এটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, নাউন, আর এটা কি হয়ে গেল, ভার্ব। এটাকে ট্রান্সলেট করে দেবো, এটাকে ট্রান্সলেট করলে কি হবে, হিজ অ্যান্সার ওয়াজ ইন লো ডিপ ভয়েস। তোমরা এবার বলবা যে এখানে আবার ইন আনলাম কেন, ইনটা এই যে বাংলায় আছে, তার উত্তর ছিল নিচু গলায়। এখানে একটা খেয়াল করেছো, অন্তঃস্থ বিভক্তি আছে গলায়। আমাদের তো ইংরাজিতে তো একার আকার নেই, ইংরেজিতে তো সেই কাজটা কে করে, এই যে এই বিভক্তিগুলোর কাজ কে করে, প্রিপোজিশন। তাহলে তার উত্তর ছিল নিচু গলায়, এই যে গলায় বা গলাতে এই কাজটা, এই যে অন্তঃস্থ বিভক্তির কাজটা কে করলো, ইন। তাহলে এই যে আমি যে উত্তরটা করলাম কীভাবে করলাম, জাস্ট যেটা দেওয়া আছে সেটাকে আমি কি করলাম, বাংলায় করলাম, বাংলায় করে ট্রান্সলেট করে দিলাম, একদম চুটকিতে হয়ে যায়, কোনো ভাবার জায়গাই নেই। সে উত্তর দিয়েছিল লো ভয়েসে, তার উত্তর ছিল লো ভয়েসে। সে উত্তর দিয়েছিল লো ভয়েস ভাবে, আর আমি কি লিখলাম, তার উত্তর ছিল লো ভয়েসে। তার মানে হিজ অ্যান্সার ওয়াজ ইন লো। যখনই আমি এটাকে নাউন করছি অটোমেটিক্যালি এখানে ছিল কথাটা চলে আসছে। ছিল ইংরেজি তোমরা জানো তো, ওয়াজ, ওয়ার, তো এখানে ওয়াজ হবে যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আর ইনটা মানে এই যে অন্তঃস্থ বিভক্তি বোঝাতে, বুঝেছো, জাস্ট সেন্সে করলাম। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমরা পরেরটায় আসি। আচ্ছা, লিখে নাও, লিখেছ, আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। আচ্ছা, পরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটু কঠিন আছে, কঠিন না সোজাই, সেটা হচ্ছে তোমার here the sunrise were bright. আচ্ছা, the sun rays
sorry, rise noise. The sun rays were bright. Okay, sunrise were bright. They lit up the valley. They lit up the valley. এটাকে কম্বাইন করতে বলেছে সিম্পল সেন্টেন্সে। ঠিক আছে, এটা বুঝতে গেলে তোমাকে একটু একটা কনসেপ্ট বুঝতে হবে গ্রামারের কনসেপ্টটা হচ্ছে, সেটা একটু লিখে দিই, নমিনেটিভ অ্যাবসোলিউট। নমিনেটিভ অ্যাবসোলিউট। উরি বাবা, এ আবার এত কঠিন কঠিন নাম, নমিনেটিভ অ্যাবসোলিউট, এ আবার কি এত কঠিন কঠিন? এ কিচ্ছু কঠিন না, মানে যতটা কঠিন মনে হচ্ছে এটাকে ততটাই এটা ইজি। এটা কি, এটা একটু বলি। এটা হচ্ছে একটা শব্দগুচ্ছ, নাউন ফ্রেজ, যেটা মূল বাক্য থেকে সেপারেট থাকে। এবং এটার ইউজ কি, তার মানে কি বললাম, এটা যদি নমিনেটিভ অ্যাবসোলিউট কি, এটা হচ্ছে নাউন ফ্রেজ, মানে নাউনের শব্দগুচ্ছ, PHRAS, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এর মধ্যে কোনো ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া থাকে না। ঠিক আছে, এটা নাউন ফ্রেজ। এবার এটার মেইন কথা সেটা না, এর অ্যাপ্লিকেশনটা কি আমাদের জানতে ইচ্ছা করছে, যে কখন ব্যবহার করা হয়, এর অ্যাপ্লিকেশনটা কি। মেইন জায়গা হচ্ছে আমার জানা দরকার অ্যাপ্লিকেশনটা কি। অ্যাপ্লিকেশনটা হচ্ছে, ভালো করে বুঝবে, আমরা বাংলায় দুই ধরনের বাক্য বলি। যেমন একটা বাক্য বলছি, সূর্য অস্ত যাওয়ায় বা যাওয়ার পর পাখিরা তাদের বাসায় ফিরেছিল। এই যে যাওয়ায় বা যাওয়ার পর, এই একটা অন্তঃস্থ বিভক্তি। আর একটা ক্ষেত্র, আর একটা বলি, যদি বলি যে দিনটা খুব মেঘাচ্ছন্ন হওয়ায় আমরা ঘর থেকে বেরোতে পারিনি। ঠিক আছে, তাহলে তাহলে এই দুটো ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম, দুটো স্লাইট ডিফারেন্স আছে আমি বলছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমি একটা জিনিস দেখো, প্রথম আমি একটা বলি, দিনটি, আমি এই উদাহরণটা দিচ্ছি, দিনটি মেঘাচ্ছন্ন হওয়ায় আমরা বেরোতে পারিনি। দিনটি মেঘাচ্ছন্ন হওয়ায় আমরা বেরোতে পারিনি। একটা জিনিস দেখেছো, এখানে হওয়ায় আছে, কি আছে, অন্তঃস্থ বিভক্তি। এই ধরনের হওয়ায়, করায়, থাকায়, পড়ায়, এই ধরনের অন্তঃস্থ বিভক্তি যদি থাকে, অর্থাৎ কোনো একটা জিনিস ব্যাপারটা ঘটে যাওয়ায়, কমপ্লিট হয়ে গেছে ব্যাপারটা, তারপরে যদি অন্য একটা কাজ সংঘটিত হয়, সেক্ষেত্রে আমরা নমিনেটিভ অ্যাবসোলিউট ব্যবহার করি। তাহলে কনসেপ্ট মানে যদি তুমি পাতি ভাষায় বোঝো, তাহলে এই অন্তঃস্থ বিভক্তি থাকবে, হওয়ায়, ঘটায়, পড়ায়, থাকায়। এবার এর সূত্র কি, নমিনেটিভ অ্যাবসোলিউটের সূত্র হচ্ছে দুটো, সাবজেক্ট, ঠিক আছে, যোগ বিং, যোগ অ্যাডজেক্টিভ হতে পারে বা ভার্ব হতে পারে, তারপরে হচ্ছে রেস্ট সেন্টেন্স বা মেইন বাক্য। ওকে, আচ্ছা, 2 নাম্বার আর একটা সূত্র হচ্ছে সাবজেক্ট যোগ হ্যাভিং, সাবজেক্ট যোগ হ্যাভিং যোগ V3, তারপরে বাদ বাকি বাক্যটা SEN TEN CE। ঠিক আছে, এস যোগ বিগ যোগ অ্যাডজেক্টিভ অথবা ভার্ব যোগ রেস্ট সেন্টেন্স, এস যোগ হ্যাভিং যোগ V3 যোগ সেন্টেন্স, বাদ বাকি যে সেন্টেন্স। সূত্র দুটো লিখে নাও, কাজে লাগবে। সূত্র লিখে নাও, লিখে নিয়েছো? তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা, বা স্ক্রিনশট নিয়ে নাও, মুছছি আমি। এই নমিনেটিভ অ্যাবসোলিউটের ব্যবহার। ওকে, এইবার দেখো, এইবার এই দুটো সূত্র দিয়ে আমি এটা করব। কি আছে, দিনটি মেঘাচ্ছন্ন হওয়ায় আমরা বেরোতে পারিনি।
এই যে হওয়ায় এরকম বোঝাতে না, ওই প্রথম সূত্রটা আমি লিখবো, সাবজেক্ট যোগ বিং যোগ অ্যাডজেক্টিভ অথবা ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দিনটি, দ্য ডে। বিং, এখানে অ্যাডজেক্টিভ আছে ক্লাউডি, দ্য ডে বিং ক্লাউডি। আমরা বেরোতে পারিনি, পরের বাক্যটা লিখি, উই কুড নট গো আউট, উই কুড নট গো আউট। বোঝা গেল? তাহলে এইটুকের মানে কি হলো? এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট। এখানে নমিনেটিভ অ্যাবসোলিউট হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট হচ্ছে এটা। ঠিক আছে, বুঝেছো? বুঝেছো? তাড়াতাড়ি লিখে নাও। ওকে, আর একটা উদাহরণ দিচ্ছি। নিয়েছো, স্ক্রিনশট নিয়েছো, বুঝলাম। আচ্ছা, এবার দেখো, এবার যদি থাকে এরকম যে সূর্য অস্ত যাওয়ায়, সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি ফিরেছিলাম। যাওয়ার পর, এখানে যাওয়ার পর লিখি, যাওয়ার পর, বা যাওয়ায়ও লিখতে পারো, যাওয়ায় আমরা বাড়ি ফিরেছিলাম, আমরা বাড়ি ফিরেছিলাম। দেখো, সূর্য অস্ত যাওয়ার পর বা যাওয়ায় আমরা বাড়ি ফিরেছিলাম। এই দেখো, এই যাওয়ায় বা যাওয়ার পর, যেটা মোটামুটি যাওয়ায় বললেও হয়, আমরা বলি না সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি ফিরেছিলাম বা যাওয়ার পর বাড়ি ফিরেছিলাম। এই যে আগের সঙ্গে বিংয়ের সঙ্গে আমি দুটো সূত্র বলেছি নমিনেটিভ অ্যাবসোলিউটের, এক সাবজেক্ট যোগ বিং যোগ অ্যাডজেক্টিভ অর ভার্ব, আর সাবজেক্ট যোগ হ্যাভিং যোগ ভি3। তাহলে কোথায় বিং বসে আর কোথায় হ্যাভিং বসে? যে দুটো কাজের মধ্যে, ঠিক আছে, এই যে দুটো, এক নমিনেটিভ অ্যাবসোলিউটের মধ্যে একটা ইনকমপ্লিট ভার্ব থাকে আর পরের সেন্টেন্সের একটা ভার্ব থাকে, এই দুটো কাজের মধ্যে যদি ডিফারেন্সটা, টাইমের ডিফারেন্সটা অনেক হয়, অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার অনেক পরে পরের কাজটা শুরু হয়, তাহলে হ্যাভিংয়ের ব্যাপারটা বসে। কাজটা অনেক, মানে একটা কাজ হয়ে গেল তার অনেক পরে শুরু হয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে হ্যাভিং বসে। আর কোনো একটা কাজের সঙ্গে আরেকটা কাজের লিঙ্ক থাকে, ঠিক আছে, মানে এটা বোঝায় না যে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বোঝা যায় যে এই কাজটা হওয়ায় এই কাজটা হবে, অর্থাৎ এদের টাইমের ডিফারেন্সটা একদম সেম থাকে, সেক্ষেত্রে তোমার কি বসে? বিং বসে। আগের ক্ষেত্রে দেখো, মেঘাচ্ছন্ন থাকায়, মানে মেঘাচ্ছন্নটা এক্সিস্ট করছিল, ওই কাজটা কমপ্লিট পুরোপুরি হয়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আমরা বেরোতে পারিনি, তার মানে আকাশটা মেঘাচ্ছন্ন তখনও ছিল, কাজটা কমপ্লিটলি শেষ হয়ে যায়নি। যদি কমপ্লিটলি শেষ হতো তাহলে ওখানে হ্যাভিং লিখতাম, যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবার পরিষ্কার হয়ে গেছে, যেরকম বলিনি, তখন আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, তাহলে আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ায় আমরা বেরোতে পারিনি। অর্থাৎ ওই প্রথম যে কাজটা, ওখানে অন্তঃস্থ বিভক্তি আছে ঠিকই, কিন্তু প্রথম কাজটা কিন্তু শেষ হয়ে যায়নি, ঠিক আছে, তখন আমরা বিং বসাই। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি বলছে? সূর্য অস্ত যাওয়ার পর, বা যাওয়ায় বা যাওয়ার পর কেন বললাম, মানে সূর্য অস্ত যাওয়াটা কমপ্লিটলি হয়ে গেছে, সূর্য টোটাল চলে গেছে, ঠিক আছে, কাজটা, ফার্স্ট কাজটা শেষ হয়ে গেছে, এক্ষেত্রে আমরা হ্যাভিংয়ের সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দি সান, দেখো, দি সান হ্যাভিং এর পরে ভি3, সেটের ভি3 সেট হয়, সেট, দি সান হ্যাভিং সেট, উই রিটার্নড হোম, আমরা বাড়ি ফিরেছিলাম। ঠিক আছে, কি হলো এটা? এটা হলো নমিনেটিভ অ্যাবসোলিউট। এই যে এটা হলো নমিনেটিভ অ্যাবসোলিউট, এর বাংলা মানে যাওয়ায়। সবই তো বুঝলাম নমিনেটিভ অ্যাবসোলিউট, এবার এই বাক্যটা করতে হবে। ঠিক আছে, এটা লিখে নাও বা টুকে নাও, মুছলাম, বুঝবো। সূর্যরশ্মি উজ্জ্বল ছিল আর তারা উপত্যকাটাকে উজ্জ্বল রেখেছিল। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে দেওয়া হয়েছে 12-এ। তাহলে দে লিট আপ দ্য ভ্যালি, তাহলে আমি এটাকে বাংলায় কি করবো? আগে বাংলায় করি। সূর্যরশ্মি উজ্জ্বল হওয়ায়, সূর্য রশ্মি
সূর্যরশ্মি উজ্জ্বল হওয়ায় তারা উপত্যকাকে আলোকিত করেছিল। আলোকিত করেছিল। দেখো ভালো করে খেয়াল করো, সূর্যরশ্মি উজ্জ্বল হওয়ায় তারা উপত্যকাকে আলোকিত করেছিল। এই বাক্যে তোমরা বলো, নমিনেটিভ অ্যাবসোলিউট তো এটা হবেই, সূর্যরশ্মি উজ্জ্বল হয়, বিং হবে না হ্যাভিং হবে? বলো বলো, ভাবো, একটু আগে বোঝালাম, ভাবো বলো। ঠিক ধরেছো, এখানে বিং হবে। কেন বিং হবে? তার কারণ এখানে সূর্যরশ্মি উজ্জ্বল হওয়ায় আমি এটা বলতে চাইনি যে সূর্যরশ্মি টোটাল উজ্জ্বল হয়ে আবার থেমে গেছে, মানে সূর্যরশ্মির উজ্জ্বল হওয়াটা এক্সিস্ট করছিল, রানিং মোটামুটি ছিল। আমি বলিনি টোটাল প্রথম কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু পুরো প্রথম কাজটা কমপ্লিট হওয়ার ব্যাপারটা বোঝাচ্ছে না, তাই অটোমেটিক্যালি এখানে নমিনেটিভ অ্যাবসোলিউটের ব্যবহার ক্ষেত্রে হ্যাভিং হবে না, নমিনেটিভ অ্যাবসোলিউটের ব্যবহার বিং হবে। ঠিক আছে, তাহলে আমি করি। তাহলে এখানে হবে হচ্ছে দি সান রেস বিং ব্রাইট উজ্জ্বল হওয়ায়, দে লিট আপ দ্য ভ্যালি। উত্তর হয়ে গেল। ঠিক আছে, দি সান রেজ বিং ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি। ঠিক আছে, নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নিচো। আচ্ছা, পরের গ্রামার কি আছে দেখি। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মাই প্যারেন্টস, 6 নাম্বার, মাই প্যারেন্টস ওয়ার widely regarded as an ideal couple। ঠিক আছে, এটাকেও ভয়েস চেঞ্জ করতে বলেছে ভিসি। ভালো করে খেয়াল করো, আমার বাবা মাকে বিবেচনা করা হতো একজন আদর্শ দম্পতি হিসাবে। মানেটা না জানলেও ক্ষতি নেই এখানে, কিন্তু জানতে তো হবেই। সেটা হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ। দেখো কোন টেন্স আছে, গঠন প্রণালী দেখে মনে করো। ওয়্যার আছে, আবার রিগার্ডের V3 আছে, তাহলে বিভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, তারপরে যদি V3 থাকে তাহলে সেটা কোন টেন্স হয়? সিম্পল পাস্ট টেন্স প্যাসিভ হয়। কারণ সিম্পল পাস্টের আমাদের সূত্র দুটো কি? সিম্পল পাস্টের আমি যদি সূত্র বলি, অ্যাক্টিভের সূত্র হচ্ছে এস যোগ V2 যোগ অবজেক্ট, আর প্যাসিভের সূত্র হচ্ছে অবজেক্ট যোগ ওয়াজ অথবা ওয়্যার যোগ V3। তোমরা নিজেরাই বলো, এই যে দুটো সূত্র, এই দুটো সূত্রের মধ্যে কোনটার সঙ্গে এটা ম্যাচ করছে? প্যাসিভের সঙ্গে। আমি বলেছি যে প্যাসিভ থেকেও অ্যাক্টিভ কিন্তু পরীক্ষায় দেয়। কার সঙ্গে ম্যাচ করছে? প্যাসিভের সঙ্গে। তাহলে আমার করতে হবে কি? অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ হচ্ছে এটা এই সূত্রে করতে হবে। কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু এখানে একটাই গল্প, ঘাবড়ে যায়, সাবজেক্ট উজ্জ্ব আছে। আমার বাবা মাকে বিবেচনা করা হতো আইডিয়াল কাপল। বিবেচনা কারা করতো? মানুষজন, লোকজন। তাহলে বাই দ্য পিপল যে ব্যাপারটা এখানে উজ্জ্ব আছে, আর এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় অনেক সময় এরকম সাবজেক্ট উজ্জ্ব থাকে। সাবজেক্ট উজ্জ্ব থাকলে কখনো তোমরা উই, কখনো তোমরা পিপল ধরে করবে। ঠিক আছে, তো আমি এখানে পিপল ধরে করি। সাবজেক্ট যেখানে উজ্জ্ব আছে, পিপল লোকজন। এবার V2 হচ্ছে রিগার্ডের V2 রিগার্ডের হবে REGARDED। পিপল রিগার্ডেড ওয়াইডলি। ঠিক আছে, পিপল রিগার্ডেড ওয়াইডলি মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ঠিক আছে, দেখে নাও, সাবজেক্ট V2, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলাম। ঠিক আছে, এইবার দেখো তোমাদের কি বলেছিলাম, একটা টিপস দেব বলেছিলাম, টিপসটা শোনো। এই ধরো আজকে যে কটা গ্রামার করালাম, এই গ্রামারগুলো তুমি একটা সাদা খাতার মধ্যে এই গ্রামারের যে সলিউশনগুলো লিখবে না, অনলি কোশ্চেনগুলো তুমি একটা
সাদা পেজের মধ্যে লিখে রাখো। এবার এই কোশ্চেনগুলোকে 3-4 দিন পরে তুমি সলভ করতে বসো, ঠিক আছে? যদি সলভ করতে পারো তো ভালো, কনসেপ্ট মাথায় ঢুকে গেছে। আর যদি সলভ করতে না পারো, খাতায় যে সলিউশনটা আছে লিখে নিয়েছো বা স্ক্রিনশট নিয়েছো, সেটা আবার দেখো। দেখে মোটামুটি যদি বোঝো ভালো, দেখার পরেও যদি মনে করো না কনসেপ্ট ভুলে গেছি, তাহলে আবার এই ভিডিওটা দেখো, ঠিক আছে? কনসেপ্ট আবার মাথায় চলে আসবে। বলছো কেন এটা বলছি? এই কারণেই বলছি, আমরা যে জিনিসটা বুঝে গেছি সেই জিনিসটাই আমরা প্র্যাকটিস করি না, নতুন প্র্যাকটিস দূর। সেই যে জিনিসটা আমরা বুঝেছি সেই জিনিসটাই যদি আমি প্র্যাকটিস করি, তাহলে আমি অনেক অনেক নতুন নতুন গ্রামার বুঝতে পারবো। এইটা একটা স্পেসিফিক কপি, এই টাইপের গ্রামারই তো। সিম্পল পাস্টের উপরে তো ভয়েস চেঞ্জ দেয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরই তো ভয়েস চেঞ্জ দেয়, ঠিক আছে? এই ধরনেরই তো অ্যাফার্মেটিভ নেগেটিভ দেয়, নমিনেটিভ অ্যাবসলিউট, এর বাইরে কি আর দেবে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো তো কনসেপ্ট বুঝলাম। এটাকে শুধু কোশ্চেনগুলোকে একটা খাতায় লিখে রেখে 4-5 দিন পরে যদি নিজে ওটাকে আবার তোমার পুনরায় সলভ করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে তোমাদের ঘাটতিগুলো কোথায়, তোমাদের কনসেপ্টে গন্ডগোল কোথায়। যদি করতে পারো, তার মানে আজকের বোঝাটা তোমাদের একদম 100% ঠিক হয়েছে। আর যদি করতে না পারো, তাহলে বুঝবে যে কনসেপ্টে গন্ডগোল আছে। আবার সলিউশন দেখো, সলিউশন দেখেও যদি তোমার এটা না হয়, তাহলে ভিডিওটা আবার দেখো। সেটা শুধু আমার ভিডিওর ক্ষেত্রে বললাম না, তোমাদের বাড়িতে, স্কুলে বা প্রাইভেট টিউটরদের ক্ষেত্রে যে কাজগুলো তোমরা করো, গ্রামারগুলো যেগুলো তোমাদের টিচাররা বোঝায়, সেই সলিউশনগুলোই তোমরা একটা খাতার মধ্যে একটা ভয়েস চেঞ্জ, যে কটা ধরো 10টা ভয়েস চেঞ্জ তোমার সলভ করা আছে, সেই 10টা ভয়েস চেঞ্জই তুমি শুধুমাত্র কোশ্চেনগুলোকে টুকে রাখো। সেটা 7 দিন পরে আবার সলভ করতে বসো। করানোগুলো দেখো, ওই করানোগুলো তুমি করতে পারো কিনা। যদি করতে পারো, তাহলে বুঝবো তোমার গ্রামারের কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, গ্রোথ হচ্ছে। ওকে, এটাই হচ্ছে সব থেকে। এইভাবে করো, তোমাদের গ্রামারে উন্নতি হবেই হবে, অবশ্যই হবে। কারণ কনসেপ্টগুলো কিন্তু ভেতরে ডিপ রুটেড, গাঁথতে থাকবে, ঠিক আছে? তা ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও যদি পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, বাই।